কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব দেয়নি জনগণ। পিআর চাইলে লাগবে ম্যান্ডেট, বলছে বিএনপি। পাল্টা যুক্তি জামায়াতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নেতাদের। উপদেষ্টা নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার। গুম-খুন মুক্ত ব্যবস্থার তাগিদ আইন ও গণপূর্ত উপদেষ্টার। জুলাই সনদে সমাধান দেখছেন বদিউল আলম। জ্বালানি ঘাটতির দায়ে রাজনীতিবিদ ও সহযোগী ব্যবসায়ীদের, বললেন জ্বালানি উপদেষ্টা। বাধ্য হয়ে এলএনজি আমদানি দোষারোপ না করে সমাধানের তাগিদ মঈন খানের। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এবং শহীদ মিনারে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহের সর্বস্তরের শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে হবে দাফন। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব জনগণ দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পিআর ও জুলাই সনদে জনগণের ম্যান্ডেট লাগবে জানান বিএনপি নেতা। দুপুরে কসমোস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে জামাত আবারও পিআর পদ্ধতির পক্ষে অবস্থান তুলে ধরে। দেশের ভালোর জন্য সবাইকে ছাড় দিয়ে ঐক্য তৈরি করে নির্বাচনের পথে হাঁটার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে 3 দফার আলোচনার ফসল জুলাই সনদ। 15 অক্টোবর রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষর করবে। সবকিছু অনেকটাই একমতে পৌঁছালেও রাজনীতির আলোচনা চলছে এখনও নির্বাচন পদ্ধতি নিয়ে। ঐকমত্য কমিশন সংলাপ করেছে উচ্চ কক্ষে পিআর নিয়ে, তবে জামায়াত সহ বেশ কিছু দল 2 কক্ষে পিআর নিয়ে এখনও সরগরম। তবে সেমিনারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল 2 কক্ষের পিআর নিয়ে যুক্তি তুলে ধরলেও বলছেন দেশের জন্য যে পদ্ধতি ভালো সেই পদ্ধতিতেই নির্বাচন হোক। পিআর পদ্ধতি কি ইলেকশন সিস্টেম হিসাবে নীতিগত হবে না, আর পদ্ধতি আপনি অনেকগুলো বলেছেন, আমরা সেটা জানি। তো কোনটা নেবেন, বাংলাদেশের উপযোগী কোনটা সেটাই নেন। গণ অধিকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দল নিম্নকক্ষে এই মুহূর্তে পিআর পদ্ধতি দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন। পিআর হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে বলে মনে করেন তারা। নিম্নকক্ষে পিআর হলে স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না। সকাল বিকাল রাতে মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে সরকারের এমপি মন্ত্রীরা কেনাবেচা হতে পারে। ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনা করে যখন আপনি সিদ্ধান্তের জায়গায় এসছেন, এটা নিয়ে রাজপথে যখন আবার কর্মসূচি, তখন বোঝা যায় পিআর ইস্যুটা যেভাবে হাজির করা হয়েছে লক্ষ্যটা সম্ভবত পিআর না, লক্ষ্যটা অন্য কিছু। কেউ অনেকেই বলেছে যে আমরা লোয়ার হাউসে পিআর বলছি না, কিন্তু মনে করি আপার হাউসে পিআর হতে পারে। বাংলাদেশে যদি এখন আপনি ভোটের বাজার ঘুরে আসেন, দেখবেন কোনো মানুষ পিআর বোঝে না যারা ভোট দেবে। এবি পার্টির চেয়ারম্যান সবাইকে ছাড় দিয়ে নির্বাচনের দিকে হাঁটতে বলেন। পিআরের তো কিছু ভালো দিক আছে, কিন্তু বিএনপি সব খারাপগুলাই বলবে, ভালোর একটাও বলবে না। আবার জামাত হচ্ছে পিআরের পক্ষে, সে এমন ভাবে পিআরের পক্ষে বলবে মনে হচ্ছে যেন পিআর হচ্ছে আরবের খুরমা খাজুর, এটা ছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। পিআর পদ্ধতি নিয়ে যারা পক্ষে তাদের জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনতে বলেন আমির খসরু। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব জনগণ দেয়নি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। আমরা যে সব জায়গায় ঐক্যমত হব তা তো না। এখন কি আপনি যে বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? পিআর এর জন্য আমাকে গণভোটে জিততে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী 2 বছর, তো আপনাকে গণভোটই করতে হবে। ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ এই দায়িত্ব দেয় নাই। সব দলই দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রশাসন উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় আনতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে খুলনার পাইকগাছায় সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে তিনি একথা বলেন। একটি দলের সঙ্গে গোপন সম্পর্ক তৈরি না করে নির্বাচনের আগে লেভেল প্লেইং তৈরির আহ্বান জানান তিনি। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হয়েছে জানিয়ে বলেন, দলগুলোর মধ্যে ঐক্য থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে। নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। আপনি কোন দলের দিকে, কোন প্রার্থীর দিকে গোপনে গোপনে সাপোর্ট দেবেন, গোপনে বৈঠক করবেন,
বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন, তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। আমরা বলছি আমাদের কথা শুনতে হবে, আমরা তা বলিনি। আপনি কারো কথা শুনবেন না, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা ইনসাফ, আপনি সেই কাজই আপনি করবেন। নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া ভোট গ্রহণে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রামে এক কর্মশালায় নির্বাচন কমিশনাররা জানান, জাতীয় নির্বাচনের অন্যতম বাধা অনলাইন ভিত্তিক আর্থিক অনিয়ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা। নূরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। 2024 সালের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতি হিসাবে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে দেশব্যাপী চলছে নানা কর্মশালা। চট্টগ্রাম নগরের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কমিশনের কর্মশালায় অংশ নেন 70 জন কর্মকর্তা। আমরা আগামী মাসের ভিতরে তাদের নিবন্ধন শুরু করব। জেলখানায় হাজতে যারা রয়েছেন কয়েদি, তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে। কিভাবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং তারা ভোটে অংশগ্রহণ করবে, এই বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসারদের পূর্ণাঙ্গ ক্ষমতা দেয়া হবে বলে জানান সিসি। কথা বলেন ভোট গ্রহণের চ্যালেঞ্জ নিয়েও। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গুণ হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দিব, বন্ধ করে দিব ইলেকশন। পুরো কর্তৃত্ব নিয়ে আইনটা অ্যাকসেপ্ট করবেন। এইটা করতে গেলে শুধুমাত্র যেটা আপনার দরকার হবে, আপনার নিউট্রালিটিটা, আপনি যে নিউট্রাল নিরপেক্ষ আছেন, এই জিনিসটা কিন্তু প্রমাণ দিতে হবে আপনাকে। অতীতের ব্যর্থতা বলে নির্বাচন সংশ্লিষ্টদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান সিইসি। মাইক্রো লেভেল জব। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উপদেষ্টাদের নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর গুম খুন মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থার সংস্কারে জোর দিলেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। সংবিধান ও রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ সইয়ে প্রস্তুত রাজনৈতিক নেতারা। রাজনৈতিক স্থিতিশীলতার এই উদ্যোগের মধ্যেই উপদেষ্টাদের অনেকের সেফ এক্সিটের আলোচনা এখন তুঙ্গে। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এ নিয়ে মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের নয়, অসুস্থ রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। গুম খুন মুক্ত ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয়। উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। আর মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাই প্রধান বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রস্তাবিত খসড়ায় জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়া হয়নি মামলা করার এখতিয়ার। নতুন করে যে উদ্যোগ নিয়েছেন, আমি এই কমিশনকে আরেকটু শক্তিশালী করার জন্য একটু ওয়েল থট দেওয়ার জন্য বলবো। This law will actually be complemented by the police commission, media commission, so this will not be a standalone piece of law. এদিকে এফটিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থার সংস্কার দরকার। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারী ব্যবস্থা রেখে গিয়েছে। আবারও যদি সেই রকম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়, আবারও আপনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই এই গণভোটটা যাতে পাস হয়, সেই রকম সর্বশক্তি নিয়োগ করবেন আপনারা। জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সর্বশক্তি নিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান সুজন সম্পাদক।
তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধের প্রতিবাদ। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধে চরম ভোগান্তি। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। আজ ভোর 4:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গাজা পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে। শাহিন আলমের রিপোর্ট। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্র পথে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় অংশ নেন একমাত্র বাংলাদেশি শহীদুল আলম। সেখানে তিনি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। বেশ কিছুদিন কারাগারে আটক থাকার পর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় শনিবার সকালে নিরাপদে দেশে ফেরেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শহীদুল আলম বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি। গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে, যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের মাটিতে পা রাখার আগ পর্যন্ত বেশ উৎকণ্ঠায় ছিলেন শহীদুলের স্বজন, ভক্ত, অনুরাগীরা। তবে তিনি সুস্থভাবে ফিরে আসায় বেশ উচ্ছ্বসিত তারা। মিশ্র অভিজ্ঞতা, একদিক থেকে ভালো লাগার এবং আরেক দিক থেকে আসলে একটা ভয়ের বিষয়ও ছিল যে আসলে কি হবে, শেষ পর্যন্ত ওনাকে আমরা কতদিন পরে পাবো, এটা একটা খুব টেনশনের বিষয় ছিল। ফাইনালি আসলে অত দূর যেতে হয়নি আমাদের, এটার জন্য থ্যাঙ্কস টু গড। লিটারালি ট্রমাটাইজ হয়ে গেছিলাম আমি, যে কি অবস্থা। সারাদিন টিভির মধ্যে ছিলাম, সারা রাত না ঘুমায় আসছি যে জানার জন্য যে কি অবস্থা। শহীদুল আলমের এই সাহসী উদ্যোগের জন্য অনেকেই তাকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেন, শহীদুল আলম এই অভিযানে অংশ নিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে শুক্রবারের সংবাদ সম্মেলনে কথা বলছেন আলোকচিত্রী শহীদুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। ওই মধ্যে যেটা ছিল সমুদ্র ফ্লোটিলা, কিছুদিন আগে যেটা শুরু হয়, সেটা তারা যাত্রা শুরু করে 3 অগস্টে, না 3 আগস্ট না 30 অগস্টে, সরি 30 অগস্টে শুরু করে তাদের অপহরণ করা হয় 2 অক্টোবর। আমরা যাত্রা শুরু করি 30 সেপ্টেম্বর এবং আমাদের অপহরণ করে 8 অক্টোবর। আমাদের কিছু আগে, একদিন আগে আরো 8টা ছোট নৌকা এবং পরে আরো 2টো মাঝারি নৌকা রওনা দেয় আমাদের একদিন আগে। আমরা আরো দ্রুত যাই বলে আমরা তাদের সাথে এক জায়গায় পৌঁছে এক সময় অতিক্রম করি, কিন্তু সেটা কথা পরে বলবো। যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা যেটাতে গিয়েছিলাম কনসিয়াস ফ্লোটিলা, এইটা সকল আজ পর্যন্ত যত ফ্লোটিলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ। আমি তুলনা করার জন্য যদি বলি, আমরা এর আগে সমুদ্র ফ্লোটিলাতে প্রায় 50টা নৌকা ছিল, সেটাতে প্রায় 500 জন আরোহী ছিলেন। কাজে গড়ে 10 যদি বলি, আমাদের শুধু একা কনসিয়াসেই 92 জন ছিলেন। কাজে অনেক বড় অন্যগুলির তুলনায়। এবং এটাতে প্রধানত ছিলেন সাংবাদিক এবং মানবাধিকার স্বাস্থ্যকর্মী। সেটার একটা বিশেষ কারণ ছিল, কারণ দুটো জিনিস। একটা হচ্ছে এই অবরোধের কারণে সাংবাদিকদের বিচরণ করতে দেওয়া হয়নি, ইসরায়েল সেটা বাধা দিয়েছে, এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া হয়নি। হাসপাতালকে আক্রমণ করা হয়েছে, মানবাধিকার স্বাস্থ্যকর্মীদের খুন করা হয়েছে, সেটা একটা। এবং এই মানুষগুলির যে কোনো যুদ্ধের পরিস্থিতির মধ্যে এই দুই দল পেশাজীবীদের কিন্তু অবাধ আসা যাওয়ার হওয়ার কথা।
সেটা হচ্ছে না, এবং যেখানে ইসরায়েল তাদের নিজেদের মরাল আর্মি হিসাবে বলে, এটা ডেমোক্রেসি হিসাবে বলে, সেখানে আন্তর্জাতিক আইন এরা কিভাবে ভাঙছে প্রত্যেকটা মুহূর্তে এবং ভেঙে পার পেয়ে যাচ্ছে, সেটাকে আমাদের প্রশ্ন করার কথা ছিল। কারণ যেহেতু এই দুই ধরনের পেশাজীবীর ব্যাপারে তাদের সবচেয়ে বেশি আগ্রাসন, সবচেয়ে বেশি ভয় এবং এদের সবচেয়ে বেশি খুন করা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য এবং আমাদের সহকর্মী যারা গাজায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো। ওই দায়িত্বটা আমাদের আছে আমরা মনে করেছি, সেই কারণেই এই ফ্লোটিলাটা বিশেষ করে করা। সুমুদ ফ্লোটিলার প্রধান উদ্দেশ্য ছিল তারা ত্রাণ দেবে, কিন্তু সত্যিকার অর্থে ত্রাণ তো আছেই, শয়ে শয়ে ট্রাক বাইরে দাঁড়িয়ে আছে যারা ঢুকতে পারছে না। কাজে ত্রাণ দেওয়াটা একটা সিম্বলিক ব্যাপার ছিল, যেহেতু ইসরায়েল যেতে দিচ্ছে না সেইখানে আমরা ত্রাণ দিয়ে, সুমুদ ফ্লোটিলা ত্রাণ দিয়ে ত্রাণের কারণে যাচ্ছে। আমরা কিন্তু সেই অজুহাতও দেইনি, যদিও আমাদের সাথে অনেক ত্রাণ ছিল, সেটার ভিন্ন কারণ ছিল। কারণ আমরা ধরেই নিয়েছিলাম আমরা যাব এবং গেলে আমাদের কি হবে সেটা জানি না, কতদিন থাকতে পারবো জানি না। আমরা যাতে গাজাবাসীদের উপর বোঝা হয়ে না যাই সেই কারণে তাদের থেকে যখন তাদের এত কম আছে সেখানে আমরা তাদের যারা আছে তার উপর ভাগ না বসাই, সেই কারণে আমরা বাড়তি নিয়ে গেছিলাম। এটা ত্রাণ দেবার উদ্দেশ্যে না, তাদের উপর চাপ না তৈরি, তাদের উপর বোঝা না হওয়ার উদ্দেশ্যে। কাজেই আবার ফিরে যাই, সবচাইতে বড় ফ্লোটিলা। আবার আরেকটা জিনিস, এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, সেই কারণে আমি পরিষ্কার করছি, এই ফ্লোটিলাটা সবচাইতে দ্রুত পৌঁছেছে, সকল ফ্লোটিলার চাইতে অনেক অল্প সময়ের মধ্যে এটা পৌঁছেছে। ওই যে বলছি, যেটা 30শে অগস্টে রওনা দিয়ে 2রা অক্টোবরে অপহৃত হলো, আমরা 30শে সেপ্টেম্বরে রওনা দিয়ে 8 তারিখে আমাদেরকে অপহরণ করা হলো। সেটাও তারও আগে হতো, কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা 6 তারিখে পৌঁছাবো। একদম সবচাইতে গতিশীল ভাবে গেলে 1 সপ্তাহের মধ্যে পৌঁছানো সম্ভব, কিন্তু আমাদের আগে যেই 8টা নৌকা এবং পরে আরো 2টো নৌকা যায়, মাঝারি নৌকা যায়, এগুলির গতি আমাদের চাইতে অনেক কম। এই 8টা নৌকা পালতোলা নৌকা অত দূরতে যেতে পারে না। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব, কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে যাওয়াটা আমাদের ঠিক হবে না। কাজেই তাদের সাথে তাল মিলিয়ে আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রম করি, কিন্তু আমরাই তারপরে সিদ্ধান্ত নিই যে না, তাদের আমরা ফেলে যাব না, এটা লড়াইয়ের স্বার্থে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার। অন্য যে 2টো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে পরে তাদের ফিরে যেতে হয়েছে, তারা যেতে পারেনি। তারপরে যেটা হলো, যেটা এখানে এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম, কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও পাচ্ছে। কাজে আমাদের খুব সচেতনভাবে এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না, যেটার কারণে যেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয়। এবং সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি, তার মধ্যে একটা আজকে আপনাদের বলি, এর আগে বলা হয়নি। সেটা হচ্ছে, আমরা যখন 6 তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য ফ্লোটিলার কারণে, তখন দেখা গেল আমরা 7ই অক্টোবরে পৌঁছবো। সংবাদ সম্মেলনে কথা বলছেন আলোকচিত্রী শহীদুল আলম। বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বাংলাদেশের জ্বালানি ঘাটতি রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরাই তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। যদিও ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত সহযোগিতা পেলে জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এলপিজি, আর রাজনীতিবিদরা বলছেন দোষারোপ বাদ দিয়ে হাঁটতে হবে সমাধানের পথে। পেট্রোল, ডিজেল, দিস আর অল এক্সপেন্সিভ। বাংলাদেশের জ্বালানি খাত বরাবরই আমদানি নির্ভর, তাই এখাতে ব্যয় সংকোচন করতে তৎপর নীতি নির্ধারণী পর্যায়ে। এবং যেটা শনিবার রাজধানীর একটি হোটেলে টেকসই এলপিজি অর্থনীতি বিষয়ক পলিসি ডিসকাশনের আয়োজন করা হয়। সেখানে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন, বাধ্য হয়েই এলএনজি আমদানি করতে হচ্ছে। এ সময় এলপিজির দাম কমাতে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান তিনি। বাংলাদেশের জ্বালানি ঘাটতি রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরাই তৈরি করেছেন বলেও মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশে একটা প্রাইমারি জ্বালানির একটা ঘাটতি আছে। এই ক্রাইসিসটা কিন্তু অটোমেটিক্যালি হয় না, ক্ষমতাসীন রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরা আজকের এই সংকটে আমাদেরকে
পৌঁছেছে। ব্যবসায়ীরা বলছেন চেষ্টা চলছে জ্বালানি খাতের সার্বিক সংকোচন নিয়ে। রেগুলেটরি কমিশন বলছে তারাও সহজ করতে চান রেগুলেশন, কাজ করতে চান উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতেও। যদিও বিশ্লেষকরা দায় দিচ্ছেন সমন্বয়হীনতা আর চুপ করে অনিয়ম মেনে নেওয়ার প্রবণতাকে। সঙ্গে জ্বালানির ব্যবহারে নিরাপত্তা বাড়াতে ভোক্তা থেকে শুরু করে সবাইকে সচেতন হবার কথা বলেন ফায়ার সার্ভিসের ডিজি। রেগুলেটরি কমিশনকে অবশ্যই এই ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করতে হবে। ফ্লেমেবল প্রোডাক্টস, এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এটার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। আরএনজি সেক্টরে কিন্তু আমাদের অগ্নি দুর্ঘটনার মাত্রা, পরিমাণ, ক্ষয়ক্ষতি কিন্তু আগের চেয়ে আমাদের হিসাব অনুযায়ী অনেক কমে এসছে। এটার একটা কারণ হচ্ছে বায়ারদের একটা প্রেশার, আর রানা প্লাজা ইনসিডেন্টের পরবর্তী ঘটনা, এবং যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরও স্বতঃস্ফূর্ত একটা চেষ্টা। এদিকে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জ্বালানি চাহিদা মেটাতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। একটি দেশের উন্নয়নের চাবিকাঠি সেটা হচ্ছে জ্বালানি। যদি আমরা জ্বালানি সরবরাহ করতে না পারি, আমরা যত পরিকল্পনাই উন্নয়ন পরিকল্পনাই নেই না কেন, তাতে কিন্তু কোনো কাজ হবে না। ভবিষ্যতে আমি বিশ্বাস করব আমাদের যে দেশের সরকারের যে পলিসি, সেই পলিসির মাধ্যমে আমরা এদেশে এলপিজির সরবরাহ যেন বাড়াতে পারি, আমি সেই প্রত্যাশা করব। অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরাও অংশ নেন, তুলে ধরেন নিজেদের মতামত। কন্ট্রোল করতে গেলে অথরাইজেশন। আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সিরিজ বাজেটে আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণে জয়ে ফেরার চ্যালেঞ্জ টাইগারদের। ময়মনসিংহে ইউনাইটেড পরিবহনের বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। বেলা 12টার দিকে নগরীর দীঘারকান্তা বাইপাস মোড়ে পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। এর আগে শুক্রবার রাতে জুলাই যোদ্ধাদের দাবির মুখে আওয়ামী লীগ নেতা শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধ করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বৃষ্টিস্নাত সকালে শহীদ মিনারে শেষ দেখা দিলেন প্রিয় শিক্ষক। সকাল থেকে শোকের ছায়ায় ভারী হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাবেক সহকর্মী, বন্ধু এবং শিক্ষার্থীদের ভালোবাসায় বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাংলাদেশের কথা সাহিত্যে নতুন ধারার স্রষ্টা। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার মৃত্যুতে দেশের সাহিত্য সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গুণীজনেরা বলছেন দেশ হারিয়েছে এক অমূল্য সম্পদ। বাংলাদেশের শিক্ষা এবং সাহিত্য অঙ্গনে সৈয়দ মঞ্জুরুল ইসলামের অবদানের কথা স্মরণ করেছেন সবাই। একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন। কখনো উচ্চকণ্ঠ হয়ে মঞ্জুরকে আমি কোথাও কিছু বলতে দেখিনি। তো আমরা যদি নানা শাখা বিচার করি, একটা তো সাহিত্য আর একটা শিল্প সমালোচনা, সেখানেও সে একটা নতুন বিস্তার তৈরি করেছে। কাউকে যদি সমালোচনাও করতো, ছোট করতো না। আজকাল যে মূল্যবোধের অবক্ষয় দেখি, এগুলোর মধ্যে সত্যি সত্যি সৈয়দ মঞ্জুরুল পাতি ঘড়ি ছিল বলবো আমাদের। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে প্রিয় এই অধ্যাপককে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। স্বপন, বিভিন্ন দাবিতে কাকরাইলের জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে আজকে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু সেই কর্মী সমাবেশ বিকেল 3টা থেকে শুরু হয়। কিছুক্ষণ আগেই পুলিশের পক্ষ থেকে সেই কর্মী সমাবেশে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল, পাশাপাশি
জলকামান নিক্ষেপ করা হয় এবং এখন পর্যন্ত এখানে আসলে কোনো ধরনের জাতীয় পার্টির যে কর্মীরা এখানে অবস্থান নিয়েছিলেন তাদের কিন্তু এখনো দেখা যাচ্ছে না। পুলিশ তাদের ধাওয়া দিয়ে পিছু হটে দিয়েছেন। আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে যখন আসলে সাউন্ড গ্রেনেড এবং ধাওয়া পাল্টা দেওয়ার একটি ঘটনা আসলে ঘটার প্রায় সম্মুখীন অবস্থা এখন তৈরি হয়ে গেছে। বিভিন্ন প্রান্তে আপনি দেখতেই পাচ্ছেন অসংখ্য পুলিশ সদস্য কিন্তু এখানে রয়েছে। যদিও আজকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যখন আসলে জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছিলেন তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আশেপাশের এলাকায় কিন্তু পুরো আতঙ্ক তৈরি হয়ে গেছে যে কি হয় না হয়। এই আতঙ্ক কিন্তু একটি সম্ভাবনা আমরা শুরু থেকেই দেখতেই পাচ্ছিলাম, কেননা যখন আমরা এখানে প্রবেশ করি তার পরপরই কিন্তু জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা ছিল তারাও যেরকম বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছিলেন, পাশাপাশি ঠিক রমনা মডেল থানার পাশে এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে অর্থাৎ এই কেন্দ্রীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার যে প্রবেশ মুখগুলো রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে সামনের দিকে এগোনোর চেষ্টা, একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত ফুল অ্যাকশন দেখতেই পাচ্ছেন, পুলিশ সদস্য কিন্তু এখন ধাওয়া দিচ্ছেন জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে। আমি ফ্রেমে দেখানোর চেষ্টা করি, এখানে উপস্থিত রয়েছেন রমনা জোনের যে ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু নিজে উপস্থিত থেকেই আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এর আগেও জাতীয় পার্টির এই কার্যালয়ে বেশ সংঘর্ষ দুইবার কিন্তু সংঘর্ষ রূপ নেয় এবং এই সংঘর্ষের পর এর আগেও দুইবার জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল সেটি কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরেই কিন্তু আমরা দেখেছি যিনি ভিপি নূর তাই সেও কিন্তু আহত হয়েছিলেন। এখনও তিনি উন্নত চিকিৎসা সে বিদেশ থেকে তিনি দেশে এসেছেন। দেখতেই পাচ্ছেন যে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা যারা বিভিন্ন জায়গা অবস্থান নিয়েছিলেন তাদেরকে আসলে সুশৃঙ্খলভাবে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। যদিও প্রথম দিকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এখন আসলে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত রয়েছে, কেননা জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে আসছিলেন তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত এটুকুই ছিল আমার কাছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে। পরবর্তী পরিস্থিতি আমি আপনাদেরকে আরও ভালো জানানোর চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাকরাইলে। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর, হারলেই সিরিজ হাতছাড়া, আর তেমনটা হলে আফগানদের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে মেহেদী মিরাজের দল। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। একাদশে পরিবর্তন এনে পূর্ণ শক্তির দল সাজানোর সম্ভাবনা বেশি টাইগারদের। সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলাবে টিম ম্যানেজমেন্ট। ফেরানো হতে পারে রিশাদ হোসেনকে, ফিরবেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানও। তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসবেন তাসকিন আর হাসান মাহমুদ। মলিন অধিনায়ক মেহেদী মিরাজের পরিসংখ্যানও, তার নেতৃত্বে 8 ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 1টিতে। আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের চোখ রাঙানি টাইগারদের সামনে এ ম্যাচে জয়ে ভিন্ন কোনো পথ খোলা নেই বাংলাদেশের। আছে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও। এই ছিল সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।